তো গাইস ওয়েলকাম টু আওয়ার চ্যানেল পাঁচের পাঠশালা। তো তোমরা জানো কিছুদিনের মধ্যে যে ডাব্লিউপি এসআই এক্সামটা আছে সেটার হচ্ছে পরীক্ষা হতে চলেছে, তাই না? তো এটার যে সিলেবাসটা আমাদের জানা অবশ্যই দরকার। তো আমরা প্রথম একটি ভিডিও বানিয়েছি যেখানে হচ্ছে ডাব্লিউপির পুরো সিলেবাস সম্পর্কে, যে কোন সাবজেক্ট থেকে কত নম্বর থাকতে পারে এবং এর ওভারভিউ, তারপর হচ্ছে কাট অফ মার্কস, যে কত কাট অফ মার্কস আসলো লাস্ট ইয়ার, তারপর হচ্ছে ক্যাটাগরিজ ওয়াইজ কাট অফ মার্ক কত আসলো। তো এগুলো আমরা আগের ভিডিওতে, প্রথম যে ভিডিওটা আছে সেই ভিডিওতে আলোচনা করেছিলাম। তোমরা যদি চাও আমাদের ডেসক্রিপশন বক্স থেকে লিংক দেওয়া আছে, তোমরা যদি চাও ওখান থেকে দেখে নিতে পারো। এছাড়া আমাদের যে ভিডিও শেষে তোমাদের স্ক্রিনে শো করাবে, তোমরা ওখান থেকেও দেখতে পারো। এর আগের ভিডিওটা মানে প্রথম ভিডিওটার পরে যে ভিডিও আলোচনা করেছিলাম মানে রিজনিং এর উপরে, তো এসআই এর উপরে যে রিজনিং এর ভিডিওটা আছে সেটাও আমরা দিয়ে দিয়েছি। তোমরা যদি চাও সেই ভিডিওটাও দেখে নিতে পারো, লিংক ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে। এছাড়া আমাদের স্ক্রিনে শেষে দেখে মানে ভিডিওটি যখন শেষ হবে তোমাদের স্ক্রিনে শো করাবে। তো আজকে যেটা আলোচনা করবো সেটা হচ্ছে ম্যাথ সিলেবাস। তো প্রত্যেকটি পরীক্ষার ক্ষেত্রে সব থেকে গুরুত্বপূর্ণ হচ্ছে আমাদের সিলেবাস জেনে নেওয়াটা। সিলেবাস হচ্ছে সব থেকে একটি গুরুত্বপূর্ণ বিষয় কোনো পরীক্ষার মানে স্ট্র্যাটেজি বানাতে গেলে কিংবা যা কিছু আমরা করবো পরীক্ষার ক্ষেত্রে। তো আমাদের সব থেকে যে প্রয়োজন বা গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে আমাদের সিলেবাস জেনে নেওয়াটা। তো আজকে আমরা ম্যাথ সিলেবাসটা জেনে নেবো এবং কি ধরনের প্রশ্ন আসছে মানে বিগত কয়েক বছরের পরীক্ষায়, সেই ধরনের কিছু কোশ্চেন নিয়ে আজকে আলোচনা করব। ঠিক আছে? তো এগুলো আমরা কয়েকটি পার্টে আলোচনা করব। আজকে প্রথম পার্টে হচ্ছে আমরা এই সিলেবাসটা সম্পর্কে এবং যতদূর পর্যন্ত আমরা পারি আমরা কয়েকটি অঙ্ক প্র্যাকটিস করব, যেগুলো হচ্ছে আমাদের বিগত কয়েক বছরের পরীক্ষায় এসেছে। তো সেই ধরনের আমরা কোশ্চেনই এখন কিছু প্র্যাকটিস করবো। ঠিক আছে? তো চলো আমরা আগে সিলেবাসটা জেনে নিই। তো প্রথমে আছে এই সংখ্যা তত্ত্ব বা আমরা নাম্বার সিস্টেম বলতে পারি। ঠিক আছে? তারপরে হচ্ছে বর্গমূল বা ঘনমূল মানে স্কয়ার কিউব যেটা আছে সেই পার্টটা। ঠিক আছে? তারপরে হচ্ছে সরলীকরণ মানে আমরা সিম্পলিফিকেশন করি, তাই না? তারপরে হচ্ছে গোসাগু এবং লসাগু, এসসিএম এন্ড এলসিএম। তারপরে হচ্ছে সময় কার্য, ওয়ার্ক টাইম এন্ড ওয়ার্ক। তারপরে হচ্ছে নৌকা ও স্রোত, বোট এন্ড স্ট্রিম, যেটা আমরা আগে যে অঙ্কগুলো করেছি তখন আমরা কি যে বেসিক থেকে যে ওই অঙ্কগুলো আছে সেগুলো নিয়ম অনুযায়ী আস্তে আস্তে আমরা গেছি। কিন্তু এখন আমরা পার্টগুলো যে আলোচনা করবো সেটা হচ্ছে কি বলতো, এই যে অঙ্কগুলো আছে এই চ্যাপ্টার গুলো থেকে কি ধরনের অঙ্ক আমাদের ডাব্লিউপি এসে আসছে সেই ধরনের অঙ্কগুলো কিন্তু করবো এবার। তো নৌকা স্রোত বা বোট স্ট্রিম, তারপর হচ্ছে নল ও চৌবাচ্চা বা পাইপ এন্ড সিস্টার্ন, তারপর অনুপাত সমানুপাত যেটা রেশিও প্রপোর্শন আমরা বলি, এবং শতকরা বা পার্সেন্টেজ, লাভ ও ক্ষতি, প্রফিট এন্ড লস, তারপরে হচ্ছে সরল সুদ বা সিম্পল ইন্টারেস্ট, চক্রবৃদ্ধি ও সমারবৃদ্ধি যেটাকে আমরা কম্পাউন্ড ইন্টারেস্ট বলি, তারপরে হচ্ছে সময় ও দূরত্ব, টাইম এন্ড ডিস্টেন্স, ট্রেন সংক্রান্ত সময় দূরত্ব, টাইম এন্ড ডিস্টেন্স এবাউট ট্রেন, তো ট্রেন সংক্রান্ত টাইম দূরত্ব, এবং শেষে যে চ্যাপ্টারটা আছে সেটা হচ্ছে মিশ্রণ। তো এইগুলোই হচ্ছে আমাদের ম্যাথ সিলেবাসের বিভিন্ন রকম চ্যাপ্টার। এই 15টা চ্যাপ্টার কমপ্লিট করলে আশা করি অ্যারিথমেটিক এবং অ্যালজেব্রা সব পুরোটাই কমপ্লিট হয়ে যাবে তোমাদের। ঠিক আছে? তো এবার এটা হচ্ছে আমাদের সিলেবাস। এরপরে আমরা আলোচনা করব যে এই ধরনের এই চ্যাপ্টার থেকে কি কি ধরনের অঙ্কগুলো আমরা এসআই কোশ্চেন পেপারে দেখতে পাবো। ঠিক আছে? প্রথম কোশ্চেন, এ ও বি একটি কাজ পৃথকভাবে একটি কাজ কি করছে যথাক্রমে 25 দিনে ও 20 দিনে। কোন একটা কাজ আছে যেটা হচ্ছে এ কত দিনে করতে পারে, 25 দিনে, এবং বি কত দিনে করতে পারে, 20 দিনে করতে পারে। তারা একত্রে কাজ শুরু করার 5 দিন পর এ চলে গেল, মানে কাজটা তারা শুরু করলো কিন্তু 5 দিন করার পরে এ চলে গেল, তাহলে বাকি কাজ বি একা কত দিনে শেষ করবে। তো দেখো এখানে ক্ষেত্রে আমরা যেটা করব যে মোট কাজের ইউনিটটা বের করব। তো এই মোট কাজের ইউনিট আমরা কি করে বের করব, এ কাজ করে 25 দিনে, বি কাজ করে 20 দিনে, দুটোর আমরা লসাগু করব বা এলসিএম বের করব। যদি আমরা দুটো লসাগু বের করি তাহলে কত হয়ে যাবে আমাদের 100, তাই না? এবার হচ্ছে আমরা এটা দিয়ে এটাকে ভাগ করব। 25 দিয়ে যদি 100 কে ভাগ করি তাহলে হচ্ছে আমাদের 4, এটা হচ্ছে 4 দিনে, তাই না? কারণ এটা হচ্ছে মোট কাজের পরিমাণ 100 ইউনিট যদি আমরা ধরি, এবং তাহলে এই কাজ করে 25 দিনে, তাহলে একদিনে কত ইউনিট করে, যদি আমরা 100 ইউনিট কাজ কত দিন করে, 25 দিনে, 4 25 100, তাহলে 4 ইউনিট করে, 4 ইউনিট কি করে প্রতিদিনে কত করে, 4 ইউনিট। ঠিক আছে? 4 ইউনিট প্রত্যেক দিন। ঠিক আছে? 20। এবার বি বলেছে বি কি করে, 20 দিনে কাজটি শেষ করে। মোট কাজ 100 ইউনিট, তাহলে কত হয়ে যাবে, 5 ইউনিট, তাই না? 5 ইউনিট পার ডে। কি করে পেলাম আমরা, একই রকম যদি আমরা 100 ইউনিট কাজ শেষ করে 20 দিনে, তাহলে আমরা কি করব,
কাটাকাটি করলে আমাদের কত আসবে 5। তাহলে প্রত্যেক দিনে সে কাজ করে কত 5 ইউনিট। তাহলে এ কাজ করছে 4 ইউনিট, বি কাজ করে 5 ইউনিট, ঠিক আছে, পার ডে। তো একদিনে যদি আমরা হিসাব করি, ওয়ান ডে মানে একদিনে যদি হিসাব করি, তাহলে মোট কাজ হয় কত ইউনিট 4 ইউনিট, আর বি কাজ করে 5 ইউনিট, মোট 4 যোগ 5 9 ইউনিট। তো প্রত্যেক দিন কাজ হচ্ছে 9 ইউনিট, ঠিক আছে। তো কি বলেছে 5 দিন কাজ করার পর এ চলে গেল, কিন্তু 5 দিন তো তারা একসাথে কাজ করেছিল, তাই না? তো 5 দিনে যদি কাজ করে, একদিনে কাজ করছে 9 ইউনিট, তাহলে 5 দিনে কাজ করবে, 5 দিনে কাজ হয় কত ইউনিট 9 ইউনিট একদিনে, মোট 5 দিনে কত হবে 45 ইউনিট, তাই না? 45 ইউনিট কাজ অলরেডি তারা 5 দিনে করে নিয়েছে। তারপরে এ চলে গেল, বাকি কাজ বি কা কত দিনে শেষ করবে, বাকি কত কাজ, তাহলে বাকি কাজ আমরা কি করে বের করবো, মোট কাজ আমাদের 100 ইউনিট, তার মধ্যে কত কাজ ইউনিট কাজ হয়ে গেছে 45 ইউনিট, তাহলে বিয়োগ করে দিলাম 45 ইউনিট, থাকলো কত 55 ইউনিট। প্রশ্ন এটাই করেছে যে এই 55 ইউনিট কাজ বি কত দিনে শেষ করবে। তো 55 ইউনিট কাজ বি কত দিনে করে, একদিনে করে 5 ইউনিট, তাহলে 55 ইউনিট কাজ একদিনে করে কত ইউনিট 5 ইউনিট, তাহলে কাটার গুলো আমরা 11 দিনে, ঠিক আছে। তো মোট যে বাকি 55 ইউনিট কাজ আছে সেই কাজটা বি করে কত দিনে 11 দিনে, ঠিক আছে। তো আমাদের অপশন উত্তর হয়ে যাবে কোনটা, অপশন সি 11 দিনে। এখানে এটা বলতে পারে যে কাজটি মোট কত দিনে শেষ হয়। তো দেখো এখানে 11 দিনে পরের কাজটা শেষ করলো, আর আগে কিন্তু 5 দিনে করেছে, তাহলে মোট 11 আর 5 আমরা কি করবো 16 দিনে শেষ হবে। যদি আমাদের বলে যে কাজটি মোট কত দিনে শেষ হলো, তাহলে হচ্ছে আমাদের 11 আর 5 16 দিনে, ঠিক আছে। তো আমাদের 2 নম্বর প্রশ্ন দেখো কি বলেছে, 180 মিটার দৈর্ঘ্যের একটি ট্রেনের গতিবেগ 90 কিমি পার ঘন্টা, ঠিক আছে, প্রতি ঘন্টায় 90 কিলোমিটার যায়। ট্রেনটি কত সময় একটি ইলেকট্রিক পোস্ট অতিক্রম করে। এখানে ভালো করে দেখো ইলেকট্রিক পোস্ট, তাই না, ইলেকট্রিক পোস্টের তো নির্দিষ্ট কোনো গতিবেগ নেই বা কোনো বিমুখে বা অভিমুখে যাচ্ছে না, তাই না। এখানে ইলেকট্রিক পোস্ট থাকুক বা দাঁড়িয়ে থাকা ব্যক্তি বলুক, ঠিক আছে, এক্ষেত্রে আমরা একটাই জিনিসে করব, সেটা হচ্ছে ট্রেনটির নিজের যে গতিবেগ মানে দৈর্ঘ্যটা আছে, সেই দৈর্ঘ্যটা সে কতক্ষণে অতিক্রম করবে সেটা বের করলেই হবে, ঠিক আছে। মানে একটা ল্যাম্পপোস্ট বা একটা ব্যক্তি দাঁড়িয়ে আছে, ট্রেনটা এদিকে যাচ্ছে, ট্রেনটা এদিকে যাচ্ছে, এই যে এখানে কি ব্যক্তিটা একদম স্থির আছে, এখানে যেহেতু ট্রেনটার যে দৈর্ঘ্যটা আছে সেই দৈর্ঘ্যটা বের করলেই আমাদের হয়ে যাবে যে প্রত্যেক সেকেন্ডের যে বেগটা আছে সেটা আমরা পেয়ে যাবো, ঠিক আছে। তো আমরা কি করব, দেখো 180 মিটার আর আমাদের 90 কিলোমিটার যাচ্ছে, এটাকে আমরা কি করব 18/5 দিয়ে গুণ করলে আমাদের সেকেন্ডের উত্তরটা চলে আসবে, ঠিক আছে। 9 2 18 2 আর যে 5 আর 18, তাই না, আর 2 হচ্ছে 36, নিচে 5, যদি আমরা ভাগ করে নেই তাহলে হচ্ছে 5 7 35, হাতে থাকলে 1, দশমিক বসে আমরা 0, 5 2 10, তাহলে হচ্ছে আমাদের কত আসলো 7.2 সেকেন্ড, 7.2 সেকেন্ড। এভাবে আমরা করতে পারি। আর একটা নিয়ম হচ্ছে, দেখো কি বলেছে 90 কিমি পার আওয়ার, মানে আমাদের 60 মিনিটে যায় 60 মিনিটে যাচ্ছে কত কিলোমিটার 90 কিমি, কিন্তু আমাদের উত্তর চেয়েছে দেখো সেকেন্ডে, তার জন্য আমরা কি করব সেকেন্ডে নিয়ে আসবো। 1 মিনিট সমান কত 3600 সেকেন্ড, 3600 সেকেন্ড, 3600 সেকেন্ডে যাচ্ছে কত, কিমিটাকে আমরা কি নিয়ে আসবো মিটারে নিয়ে আসবো, তাহলে কিমিটাকে আমাদের মিটারে নিয়ে আসলে কত আসবে 90,000 মিটার, তাই না। তাহলে কি যাচ্ছে 3600 সেকেন্ডে যাচ্ছে 90,000 মিটার ট্রেনটার গতিবেগটা। আমাদের দূরত্ব কত 180 মিটার, তাহলে এই 180 মিটার যেতে কত সময় লাগবে, অবশ্যই কি কম সময় লাগবে, কারণ 90,000 মিটার যাচ্ছে 3600 সেকেন্ডে, 180 মিটার যেতে কতক্ষণ লাগবে, কম সময় লাগবে। কম সময় গেলে আমাদের কি ছোটটা উপরে যায়, 180 নিচে 90,000, 90,000 ইন্টু আমাদের 3600। এবার আমরা কাটাকাটি করবো, তাই না, 1 2 3 1 2 3 5 18 90 5, তাহলে আমাদের একই রকম আসলো 36/5, 36/5 যদি আসে তাহলে আমরা কি 7.2 সেকেন্ড, 7.2
সেকেন্ড, তাই না? তো আমরা এভাবেও করতে পারি অথবা এভাবে। এখানে আমরা 18/5 দিয়ে গুণ করলাম কেন? যদি কিমি পার আওয়ার থাকে, কিমি পার আওয়ার থেকে যদি আমাদের মিটার পার সেকেন্ড যদি বের করতে বলে, তাহলে আমরা কি করব? 18/5 দিয়ে করব, ঠিক আছে? 18/5 দিয়ে গুণ করব। কিন্তু যদি আমাদের সেকেন্ড থেকে আবার যদি কিমিতে বের করতে বলে, তখন আমরা আবার কি করব? 5/18, মানে এটা উল্টে যাবে, ঠিক আছে? প্রশ্ন, 4 টাকা কেজি দরে আলুর সাথে 6 টাকা কেজি দরে আলু 2:3 অনুপাতে মেশালে মিশ্রিত আলুর দাম প্রতি কেজি কত টাকা হবে? তো দেখো এখানে কি বলেছে, 1 কেজির দাম এখানে কত বলেছে? 4 টাকা, আর একটা 1 কেজির দাম কত বলেছে? 6 টাকা। কি অনুপাতে মেশানো হবে? 2:3। যদি আমরা এটা যদি এর মানে এই 4 টাকা কেজি ধরে আলুটা 2 কিলো, আর যদি আমরা 6 টাকা কেজি ধরে আলুটা 3 কিলো যদি একসাথে মিক্স করি, তাহলে মোট কত কেজি হবে? 5 কিলো। 3 কেজি, এটা 2 কেজি 3 কেজি 5 কিলো। তাহলে সেই 5 কেজির আলুর দামটা আমরা পেয়ে গেলে 1 কেজির আলুর দামটা পেয়ে যাবো। তো দেখো এখানে কি বলেছে, একটা হচ্ছে 4 টাকা কেজি, তাই না, প্রতি কেজি, আর একটা কত? 5 টাকা প্রতি কেজি, ঠিক আছে? এরকম আলু কত অনুপাতে মিশাতে হবে? 2:3, এটা 2 এটা 3। যদি আমরা এটাকে যদি আমরা মানে অনুপাতটাকে যদি আমরা কেজি হিসেবে ধরি, তাহলে আমাদের সুবিধা হবে। তাহলে হচ্ছে আমরা এটা ধরলাম 2 কেজি, আর এটা 3 কেজি। এটা কত টাকা কেজি? 4 টাকা। এটা হচ্ছে 6 টাকা। তাহলে হচ্ছে 4 দুগুণে 8 টাকা খরচা হলো মোট, মানে 4 টাকা কেজি ধরে আলুটা আমরা খরচা করলাম 8 টাকা, আর 3 কেজি যা নিব এটা, মানে 6 টাকা কেজি ধরে আলুটা খরচা হবে 318 টাকা, তাই না? এবার হচ্ছে আমরা 3 কেজি আর 2 কেজি, মোট কয় কেজি? 5 কেজি। 5 কেজি এই আলুটার দাম কত হলো? 18 আর 26 টাকা, তাই না? তাহলে কি বলেছে? 5 কেজি আলুর দাম 26 টাকা। তাহলে 1 কেজি আলুর দাম কত টাকা? অবশ্যই কম হবে। তার মানে কি, একটা উপরে যে 5টা নিচে আসবে, তাহলে 1/5 ইন্টু আমাদের 26। একটা না লিখলে হতো, 26/5 লিখলে হতো। তো আমাদের যদি কি বলেছে, এটা 26/5 ভাগ করলে, যদি আমরা ভাগ করে দিই, 5 5 5 25, নামবে কত? 1। 0.25 5 দুগুণা 10। তো আমরা কত আসলো? 5.2। তো 5.2 আমাদের অপশন বি, মানে 5.2 টাকা প্রতি কেজি। তাহলে প্রতি কেজি দাম হচ্ছে 5.2 টাকা। যদি আমাদের লাভ করতে হয়, তাহলে আমাদের কি 5.2 টাকার থেকে বেশি বেচতে হবে, তাই না? তাহলে আমাদের প্রতি কেজি পর্যন্ত মানে কি লাভ আসবে। কি বলেছে, একটি নল কোন ট্যাঙ্ক 6 ঘন্টায় পূর্ণ করতে পারে। মানে কোন একটা ট্যাঙ্ক আছে, এই ট্যাঙ্কটা একটি নল পূর্ণ করবে 6 ঘন্টায়। 6 ঘন্টায়। তাহলে এবার কি বলেছে, ট্যাঙ্কটি অর্ধপূর্ণ হলে, যখন অর্ধপূর্ণ হয়ে যায়, তখন এরকম আরো 3টি নল খুলে দেয়। তাহলে ট্যাঙ্কটি পূর্ণ করতে কত সময় লাগবে? তাহলে আমরা যদি বলি কাজ হচ্ছে 6 ঘন্টায়, যদি আমরা ধরি 6 ইউনিট কাজ, মোট কাজ 6 ইউনিট, 6 ঘন্টায় দিলাম, মানে 1 ঘন্টায় 1 ইউনিট কাজ করে। তাহলে কাজ অর্ধপূর্ণ মানে কি? 3 ইউনিট কাজ হয়ে গেছে, কাজ হয়ে গেছে 3 ইউনিট। অর্ধপূর্ণ মানে কি? 3 ইউনিট। এটা 3 ইউনিট, আর এটা 3 ইউনিট। বাকি কত আছে? 3 ইউনিট। বাকি আছে 3 ইউনিট, তাই না? এবার যদি একটি নল কি বলেছে, যদি এই বাকি 3 ইউনিট কাজ করে, তাহলে কত সময় লাগবে? 6 ঘন্টা, মানে প্রত্যেক ঘন্টায় 1 ইউনিট কাজ করছে। তাহলে বাকি 3 ইউনিট করতে কত লাগবে? 3 ঘন্টা, মানে 180 মিনিট। এই 180 মিনিটের কাজটা যখন কয়টি নল করবে? 4টি নল করবে। 4টি নল করবে, তখন এই মিনিটটা কত পরিমাণে ভাগ হয়ে যাবে। মানে এই কাজ, এই 180 মিনিটের কাজটা কি 4 জন মিলে করবে, তাই না? প্রথমে একজন তো ছিল, পরে আবার 3 জন যোগ হলো, 4 জন মিলে এই 180 মিনিটের কাজ করবে। তাহলে 180 মিনিটের কাজটা করবে কতজন? 4 জন। 4 × 16 2 20 45 মিনিট, তাই না? তাহলে 45 মিনিট করে একজনের লাগবে। তাহলে 4 জনে মিলে 180 মিনিটের কাজটা 35 মিনিটে করবে। আগে কাজ করলো কত মিনিট? 3 ইউনিট, মানে কি 3 ঘন্টায়। 3 ঘন্টায় যদি মোট কাজ 6 ইউনিট, 6 ঘন্টা লাগে, 3 ইউনিট করে নিয়েছে 3 ঘন্টায়, বাকি 3 ইউনিট যখন 4 জন করলো, মোট 45 মিনিট সময় লাগলো। তাহলে 3 ঘন্টা
3 আওয়ার 45 মিনিট। এটা হচ্ছে মোট কাজটা করতে সময়, তাই না? তাহলে আমাদের হয়ে যাবে অপশন বি। কি বলেছে দেখো, 10 বছর আগে রাম ও রহিমের বয়সের অনুপাত ছিল 1:3। 10 বছর আগের বয়সের অনুপাত দেওয়া আছে 1:3 এবং 5 বছর পর বয়স হবে 2:3। তাহলে তাদের বর্তমান বয়সের অনুপাত কত? যদি এটা বর্তমান বয়সের অনুপাত হয়, বর্তমান বয়স, তাহলে তার 10 বছর আগে এবং 5 বছর পরের অনুপাত দেওয়া আছে। মানে এই অনুপাতটা হচ্ছে 1:3, এটা 2:3। তাহলে আমাদের বর্তমান বয়সের অনুপাতটা কত হবে? তো দেখো কি বলেছে, যদি আমরা x ধরে করি তাহলে প্রথম অনুপাতটা কত বলেছে 1x আর নিচে 3x প্লাস, দেখো এখানে কত বলেছে 10 বছর আগে আর 5 বছর পরে। মানে যদি আমরা এখানে এই অনুপাতটা ধরি, এই অনুপাতটা কত 15, মোট এই অনুপাত থেকে 15 বছর পরে অনুপাত 15, তাহলে এটা 15। 10 বছর আগে আর 5 বছর, সরি 10 বছর আগে আর 5 বছর পরে মোট বয়সের পার্থক্য কত 15 বছর। তাহলে এই অনুপাতের সঙ্গে যদি আমরা 15 বছর যোগ করি তাহলে কি এই অনুপাতের সমান হয়ে যাবে? তাহলে হচ্ছে আমাদের 2/3। তাহলে হচ্ছে আমাদের কত 6x প্লাস 15 ইকুয়াল টু হচ্ছে 3x প্লাস 3 45। তাহলে হচ্ছে আমরা কি করব, 6x প্লাস আছে মাইনাস 3x ইকুয়াল টু 45 প্লাস আছে এদিকে আসলে মাইনাস, তাহলে হচ্ছে আমাদের কত 3x ইকুয়াল টু 15। x ইকুয়াল টু হচ্ছে আমরা 15/3 ইকুয়াল টু 5। তাহলে x এর মান কত পেলাম আমরা 5। ঠিক আছে, এবার আমরা যদি আমরা প্রথম বয়সের অনুপাত দেখি 1:3, তাহলে আমাদের 1:3, আমাদের x এর মান কত আসছে 5। তাহলে হচ্ছে এটা হচ্ছে 5 এর সঙ্গে যদি আমরা গুণ করি 5 এর কে 5:3 5 15। এটা হচ্ছে 10 বছর আগে, তাই না? 10 বছর আগের অনুপাতটা আমরা পেলাম। তাহলে একজনের বয়স যদি 5 বছর হয়, পরের জনের বয়স কত 15 বছর। তাহলে হচ্ছে বর্তমানটা কত হয়ে যাবে 10 বছর আগে, তাহলে এর বয়স কত 15, 10 বছর যোগ হয়ে গেল, এর সঙ্গে 10 বছর যোগ হলে 25। আর 5 বছর যে পরের অনুপাতটা আছে তাহলে কত হয়ে যাবে এর 5 বছর পরে, তাহলে এটা হচ্ছে 20, 15 সঙ্গে 5 বছর যোগ, 20 সঙ্গে 5 বছর যোগ হলে আমাদের মোট 30। এবার দেখো আমাদের কি বলেছে, এটা অনুপাতটা আমাদের বের করতে হবে, কিন্তু এত বড় অনুপাত তো নেই। তাহলে আমাদের কি অনুপাতটাকে ছোট করতে হবে। যদি আমরা 5 দিয়ে করি তাহলে 3 5 15 5 5 25, তাহলে 3:5। তাহলে 3:5 এটা হচ্ছে আমাদের অপশন বি। তাহলে আমরা 3:5 মানে এটাকে অপশনটাকে আমরা যদি ছোট করে নিই অনুপাতটা, তাহলে 3:5 অনুপাতে তাদের বয়স বর্তমান বয়সের অনুপাতটা। তো এই অঙ্কটাকে আমরা আরেকভাবে করতে পারি, যদি x না ধরে আমরা করি তাহলে দেখো প্রথম যে বয়স অনুপাত আছে কত 1:3 এবং পরের বয়স অনুপাত হচ্ছে 2:3, পার্থক্য কত 15 বছরের, তাই না? যদি আমরা এটা মিশ্রণের অনুপাতে করি তাহলে হচ্ছে আমরা কি করব, প্রথম যে সংখ্যাটা আছে আমরা কি এইটা গুণ করব, তাহলে হচ্ছে 3 2 6, একটা হচ্ছে 3 অক্ষে 3, এটা মাইনাস করে নিব ইকুয়াল টু, আমরা এবার এটা এর সঙ্গে এটা গুণ করব। ঠিক আছে, 3 15 45, এবার এটা 3 15 45 মাইনাস 15 2 30, তাহলে হচ্ছে আমাদের কত হবে 3 ইকুয়াল টু আমাদের এখানে 15। আমরা যদি কাটাকাটি করি তাহলে 5। যদি আমরা x না ধরে করি তাহলে হচ্ছে আমরা এরকম অ্যালিগেশন বা মিশ্রণের মতো করে করতে পারি। প্রথমে যে গুণটা করবো সেটা হচ্ছে আমাদের এই অনুপাতে গুণটা। ঠিক আছে, মানে হচ্ছে 2 এর সঙ্গে 3 গুণ করলাম আর 3 এর সঙ্গে 1 গুণ করে নিলাম। ঠিক আছে, এটা গুণ করে নিলাম। ঠিক আছে, তারপরে যে গুণটা হবে, তারপরে গুণটা কি করে করব, আমরা কি বললাম এখানে +15, এখানে +15, এটা 15 এর সঙ্গে এই দুইটার গুণ এবং এই তিনটার সঙ্গে এই 15টার গুণ, 3 15 45 মাইনাস 3 15 30। তাহলে আমরা এটা অনুপাত পেলাম 5। তারপরে হচ্ছে আমাদের কাজ হচ্ছে একই রকম ভাবে 10 বছর আগে, তারপরে হচ্ছে বর্তমান বয়স, তারপরে হচ্ছে আমাদের 5 বছর পরে। ঠিক আছে, তো এইভাবে আমরা এই বয়সের অঙ্কগুলো বের করে নেবো। ঠিক আছে, তো আমাদের প্রথমে হচ্ছে ভালো করে অঙ্কটা দেখতে হবে যে অঙ্কটা আসলে কি বলেছে। ঠিক আছে, তো এই ছিল আমাদের যে প্রথমবার WBSI এর উপরে। তো এখানে আমরা কতগুলো মানে 5টা চ্যাপ্টার থেকে 5টা অঙ্ক করলাম। এরপরে যে পার্টগুলো মানে ভিডিওটা আসবে সেই ভিডিওতে আমরা আরো মানে প্র্যাকটিসে নিয়ে আসবো, যেগুলো হচ্ছে আমাদের যতগুলো চ্যাপ্টার আমরা বললাম সেই প্রত্যেকটি চ্যাপ্টার থেকে বিভিন্ন রকম যতগুলো অঙ্ক আমাদের WBSI আসে সেই ধরনের কতগুলো অঙ্ক আমরা
প্র্যাকটিস করবো, ঠিক আছে? তো ভিডিওটি কেমন লাগলো সেটা অবশ্যই বলবে, আর ভিডিওটি কোন অঙ্ক যদি বুঝতে অসুবিধা হয় সেটা আমাদের কমেন্ট সেকশনে অবশ্যই জানাবে। তো তোমাদের স্ক্রিনে হয়তো চলে আসে যে আমাদের আগের মানে যে এসআই যে ভিডিওগুলো, সেই ভিডিওগুলো যদি তোমাদের স্ক্রিনে চলে আসে থাকে, তাহলে তোমরা যদি চাও তাহলে ওখান থেকে দেখে নিতে পারো, ঠিক আছে? আর ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।